আজকের কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, এই জন্য আমি আগে ওয়াদা করেছিলাম। তার ভিতরে একটা বিষয় ছিল যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অত্যন্ত সজ্জন একজন মানুষ, ভদ্রলোক, এতে কোনো সন্দেহ নাই। উনি যখন আমাকে সমালোচনা করেন, আমাকে লোকজনের সামনে বলার চেষ্টা করেন যে আমরা নেতিবাচক কথা বলি এবং অ্যান্টাই সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ, এটা ওনার প্রথম না। এর আগেও উনি আমার সম্পর্কে মন্তব্য করেছেন, ব্যক্তি জীবনে করেছেন, সামাজিক মিডিয়ার সামনে করেছেন, হয়তো ভবিষ্যতে আরো করবেন। হি ইজ মোর দেন ওয়েলকাম। এখন আমার বিরুদ্ধে একটা বিশাল অভিযোগ আছে। সেই অভিযোগটা হলো আমি আমার কথাবার্তার ভিতরে, আলাপ আলোচনার ভিতরে আমি গালিগালাজ করি। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি আমার সাফাই গাইব না, আমি আমার সাফাই গাওয়ার জন্য লাইভে আসি না, কিন্তু একটা বিষয় নিয়ে আমার বলা অত্যন্ত জরুরি। আমাদের দেশে যারা দাবি করে যে তারা বুদ্ধিজীবী, যারা শিক্ষাবিদ, যারা রাজনীতিবিদ, যারা সরকারি বেতনভুক্ত আমলা, আর্মিতে চাকরি করুক, সিভিলে চাকরি করুক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি যার যার কাজ সম্পূর্ণ করে, দেন আমার মতো জেকব মিল্টনের গালি দেওয়ার দরকার হয় না। আমার মতো জেকব মিল্টন তখন সৃজনশীল আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। পক্ষান্তরে আমি যদি দেখি একজন রাজনীতিবিদ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং বারংবার তাদেরকে হুঁশিয়ার করার পরেও বারংবার তাদেরকে এসব বিষয়ে মনে করিয়ে দেওয়ার পরেও যখন তারা 2 টাকার জমি, $2 মিলিয়ন জমি 100 টাকায় বিক্রি করে, পরিবহন ক্ষেত্রে প্রতি মাসে 5 কোটি 10 কোটি টাকা চাঁদাবাজি করে, এবং এটা নিয়ে যখন আমি ব্যাখ্যা করতে যাই তখন একটা চোরকে আমার চোর বলতে হয়, একটা ডাকাতকে আমার ডাকাত বলতে হয়, একটা কুত্তাকে আমার কুত্তা বলতে হয়, একটা শুয়োরকে আমার শুয়োর বলতে হয়। কারণ আমি বাংলা ব্যাকরণে বা ডিকশনারিতে আমি কোন গালির সিনোনিম খুঁজি না। সিনোনিম, দর্শকবৃন্দ, জোড়া শব্দ। তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি, দেশদ্রোহী একটা আচরণ দেখি, চোরের মতো তার চরিত্র দেখি, খুনির মতো একজন খুনি দেখি, তখন তার জন্য, তার ইজ্জতের জন্য আমার সিনোনিম খোঁজার দরকার নাই। একজন খুনি সে তো খুনি, একটা চোর সে তো চোর। বাংলাদেশের যেসব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত 53 বছর ধরে, বিশেষ করে গত 17 বছর ধরে যেই অপসাংবাদিকতা করে, তাদেরকে নিয়ে মির্জা ফখরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই। যারা সাংবাদিকতার নামে পতিতাবৃত্তি করে, যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করে, যারা দিনে দুপুরে চুরি করে, ডাকাতি করে, খুন করে, গুম করে, রাহাজানি করে, তাদের জন্য মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদরা বিষাদ সিন্ধু রচনা করে ভাষার মাধ্যমে। ভাই, আমি তো বিষাদ সিন্ধু জানি না। একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশ্যাবৃত্তি করে, তাকে আমি পতিতা বলবো, তাকে আমি বেশ্যা বলবো, তাকে আমি দেশদ্রোহী বলবো। এখন আমার কথায় মির্জা ফখরুল গুসা করেছে, বলতে হয়েছে ওই মিল্টন ভাই
যা বলার। কিন্তু আমার কিছু কিছু সাবজেক্ট আজকের দর্শকবৃন্দ আপনাদের সামনে নিট অ্যান্ড ক্লিন করে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি মির্জা আব্বাসকে গালি দিয়েছি, সত্য কথা। মির্জা আব্বাসকে শুয়োরের বাচ্চা বলেছে। মির্জা আব্বাসকে বলা উচিত ছিল বেশ্যা, বেশ্যা, বেশ্যা। তাকে বলা উচিত ছিল বেশ্যার সন্তান, তাকে বলা উচিত ছিল হায়নার সন্তান, তাকে বলা উচিত ছিল দেশদ্রোহী পতিতা বেশ্যা। এখন আমি মির্জা আব্বাস সম্পর্কে এমন কি বললাম যে মির্জা আব্বাসকে ডিফেন্ড করার জন্য মির্জা ফখরুলকে এগিয়ে আসতে হলো? কি এমন আমি বলেছি? আপনাদের যদি মনে না থাকে আমি চাচ্ছি আমি কি বলেছি আপনারা একটু শুনুন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস। তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রিয়ানক ছিল মির্জা আব্বাস। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা, চাঁদাবাজের সিন্ডিকেট করে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে। তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক। 2001 সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন, আরমান, সাগর, তাজ সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত মির্জা আব্বাস। বিএনপি শাসনামলের 5 বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই 1000 কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, ইস্কাটনে 29টি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। মোট 391 কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় 800 কোটি টাকার উপরে, কিন্তু বাজার দরের 1/10 দামে এসব বাড়ি বিক্রি করে দেয়। গুলশানে 1.5 থেকে 2 কোটি টাকা মূল্যের, কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে 15 লাখ টাকা দরে। 2007 সালের 28 জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায় টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ের 2 একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র 1,46 লাখ টাকায় বিনিময়ে লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে 51 কোটি টাকা। অথচ রেলওয়ের জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই, তাই এটি করার আইনত অধিকারও মির্জা আব্বাসের ছিল না। এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায়। মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে। দর্শকবৃন্দ, সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল, পানির দামে কোটি টাকার সরকারি প্লট বিক্রি, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস। এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। 17 জুন 2007 সালে সমকাল পত্রিকা থেকে জানা যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে 71 জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস। 20 আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে 4 থেকে 6 লক্ষ করে টাকা নেওয়া হয়। এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান। এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাভারে প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। 6 অক্টোবর একই প্রশ্নে 2 শিফটে ভিন্ন ভিন্ন সব পদে পরীক্ষা হয়
এবং 20 অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময়ে এই মির্জা আব্বাস। কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের 78 কোটি টাকা মূল্যের জমি মাত্র 5 কোটিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলে আমার বয়স 76 বছর 74 বছর, আমি কি দুর্নীতি করতে পারি? দর্শক বৃন্দ, কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস? দেখেন না, তেল হাজতে যায়, সেখানেও মনে হয় জামাই আদরে তেল চ্যাটচিটা, পুলিশ আদর করে মির্জা আব্বাসের চুমা দিয়া বাইর করে। কোথা থেকে আসে রে ভাই, কোথা থেকে আসে? 78 কোটি টাকার রেলওয়ের জমি সে বিক্রি করে 5 কোটি টাকায়। মির্জা আব্বাস কয় টাকা খাইছেন এখান থেকে? আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ, আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া? আপনার শরীরের বা মুখ থেকে এমন কোন কথা বের হয় সেখানে ভণ্ডামি নাই? আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যার প্রতিটি কণার ভিতরে পাপ ঢুকে নাই? বাংলাদেশের মতো জায়গায় শহীদবাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন, দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে। আপনি রেলওয়ের 78 কোটি টাকার সম্পদ আপনি বিক্রি করেছেন 5 কোটি টাকায়। এখন আপনি কত পকেটে নিয়েছেন? 2007 সালের 19 মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে 13 একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয়। 2006 সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা 30 থেকে 40 লাখ, অথচ প্রতি বিঘা জমি মাত্র 40 লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে। আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস? মানে জমির দাম ছিল প্রতি কাঠার দাম ছিল 30 থেকে 40 লাখ প্রতি কাঠা। সেই জমি মির্জা আব্বাস কি করেছে? বিঘা বিক্রি করেছে, প্রতি বিঘা 40 লাখে। আপনাদের সৎ রাজনীতিবিদ মির্জা আব্বাস সৎ রাজনীতিবিদ, এবং সে আপনাদেরকে সততার বাণী শোনায়। সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয়। এই মির্জা আব্বাস অর্থাৎ কি জানেন? একটা চোর, একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা চরিত্রহীন শুয়োর। আপনাদেরকে চোরকে সেটা জানায়। দর্শকবৃন্দ, আমি মির্জা আব্বাস সম্পর্কে আমি এই কথাগুলো বলেছি, এবং এই কথাগুলো বলার সাথে সাথে এটাও বলেছি যে মির্জা আব্বাস 17 বছরে তার পাপার্জিত সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে। বেগম জিয়ার পাশে ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে। বেগম জিয়া কি কথা বলে এটার জন্য গণভবন জানে। এর প্রত্যেকটা কাজে মির্জা আব্বাস জড়িত ছিল। ইলিয়াস আলীর মার্ডার, গুম এবং মার্ডার এই মির্জা আব্বাসের রিকমেন্ডেশনে হাসিনা শেখ ওটাকে কি বলে, হাসিনা শেখ করেছিল তার এই আশা আকাঙ্ক্ষাকে। আব্বাস চেয়েছে যেন ইলিয়াস আলী গুম হয়ে যায়, তামিল করেছে হাসিনা মির্জা আব্বাসের এই খায়েশ। মির্জা আব্বাসের ইলিয়াস আলীকে গুম করার পরে যখন এটা নিয়ে তুলকালাম কাণ্ড, সাংবাদিকতা বিভিন্নভাবে পৃথিবী ব্যাপী ইলিয়াস আলীর গুমকে সামনে আনা হয়,
হাসিনা মির্জা আব্বাসকে ডেকে বলছে, কি ব্যাপার, তোমার কথা তো আমরা করছি, এখন বিএনপি এত লাফায়। মির্জা আব্বাস হাসিনাকে বলেছে, আপা চিন্তা করিয়েন না, আমি ঘুরাই দিতেছি, দোষ আমাদের দলের উপরে দিয়ে দিতেছি, দোষ আমার দলের উপরে দিয়ে দিতেছি। মির্জা আব্বাস কি করছে? মির্জা আব্বাস সাংবাদিক সম্মেলনে বলেছে যে তাকে আমার সরকার গুম করে নাই, মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই, বুঝেছেন? আমার সরকার গুম করে নাই এই মির্জা আব্বাস। এখন এতগুলো করার পরে আমি মির্জা আব্বাসকে শুয়োরের বাচ্চা বলছি। কেন বলছি? কারণ মির্জা আব্বাস একজন সুস্থ রাজনীতিবিদ, একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের দায়িত্ব পালন করে নাই। একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে সে তার সচেতনতা দেখায়নি, দেশের প্রতি দায়িত্ব পালন করেনি, ইমানি একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব পালন করেনি। এবং বাংলাদেশে তার কোনো সাজা হয়নি। বলবেন আপনারা মির্জা আব্বাস তো হাজতে গেছে, এগুলা পাতানো গেম। মির্জা ফখরুল এই ব্যবসা করে, মির্জা আব্বাস ওই ব্যবসা করে। যখন আন্দোলন গোজ টু দ্য পিক, তারা ক্ষমতাসীনদেরকে বলে আমাদেরকে হাজতে নাও, এই কয়দিন হাজতে রেস্ট করি, এইসব মিছিল মিটিং হরতাল আমাদের পছন্দ না। তো মির্জা আব্বাস, তাকে আমি শুয়োরের বাচ্চা বলেছি। এখন এই শুয়োরের বাচ্চাটা বলায় মির্জা ফখরুল অত্যন্ত কষ্ট পেয়েছেন। অত্যন্ত কষ্ট পেয়ে তিনি বলেছেন, এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় শুয়োরের বাচ্চা? মিল্টন না কি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, শুয়োরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে? এখন উনি সাংবাদিকতার এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতার কোন এথিক্সে পড়ে। মির্জা ফখরুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সাংবাদিকতার কোন এথিক্সে এটা পড়ে না শুয়োরের বাচ্চা বলা। এখন there is a gap. I'm not a journalist. Number one. Number two, আমি কোন কৃত গোলাম না আপনার মতো। Number two. Number three, আমি একজন সচেতন বাংলাদেশী নাগরিক। আমি একজন ভুক্তভোগী নাগরিক, যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই। আমি ওই নাগরিক, দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই। এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য, আপনাদের মতো সামাজিক বেশ্যাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জ্যাকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল, আপনি তো ওই মানুষ, আপনি তো ওই একটা মানুষ, রাইট? আপনি খুব নীতিবান, আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন। মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাঁয়, আমি শুনেছি সে নাকি আপনার ভাই। আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সাবেক মেয়র বানিয়েছিলেন, নির্বাহী সদস্য বানিয়েছিলেন। 2015 সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে
অভিযোগও জমা পড়েছিল। মির্জা ফখরুল, আপনি অত্যন্ত ক্লিন না? ওকে। অ্যাডভোকেট অরুণাংশ দত্ত, টিটু উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল, আপনি নিয়েছেন, আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে। এ বাবদ 10 কোটি টাকার লেনদেন হয়েছে না? 10 কোটি না যেন 11 কোটি টাকার লেনদেন হয়েছিল। আপনি কয় টাকা পেয়েছেন? 5ই আগস্টের আগে মির্জা ফয়সাল, তার কোনো নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু 11 কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার, এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা। আপনি কত পেয়েছেন? ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11ই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফারজানা। কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27শে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন। আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন? বান্দরবন। এবং এই কাজটা কিভাবে হয়েছে? রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি? মানে আপনি বিএনপির বিগ কাহুনা, আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন, তাদেরকে আপনি শুয়োরের বাচ্চা বললে গালি দেন না, কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে 50 লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা। সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে। মির্জা ফখরুল, আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন, তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি না একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিবিদ। ঠাকুরগাঁও সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার। এছাড়াও প্রশাসন, ইউএনও, টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে, কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই। পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আদরে আপনার ঘরে বসিয়ে আপনার ভাই খাইয়েছে। এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে মানব বন্ধনের মুখোমুখি হন আপনারা, যেটা পরবর্তীতে স্থগিত হয়। মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে 1 এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন। মির্জা ফখরুল,
আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ, আপনি কি মার্জিত? হ্যাঁ, আপনি মার্জিত, আপনি আমার মতো অভদ্র না। এখন কথা একটা, আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু, যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। মির্জা ফখরুল যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে, আপনি কি করেছিলেন? লন্ডনে থেকে কি করে জানেন? আমি কয়েকদিন লন্ডনে গেছিলাম, যে তারেক যে এখানে কি করে, কেমনে চলে, কয়েকটা টাকা নিয়ে এসে কিছু, আর কিছু লোক নমিনেশনের সময় টাকা দেয়, আর এখানে ওই সার্টিফিকেট দিলে নাগরিকত্ব পাওয়া যায়, সেই সার্টিফিকেট বেছে একজন। বুঝলাম না কি তারেক জিয়া নাগরিকত্ব পায়, ওই যে লন্ডনে যে কি পলিটিক্যাল অ্যাসাইলাম পায় না, ও এগুলির জন্য নাকি টাকা দেয়। এরকম অনেক লোক দালাল আছে, নিয়ে যায় 10 লাখ টাকা পেলে হেতে দেয় 5 লাখ টাকা, দালাল নিয়ে যায় 5 লাখ টাকা, একটা সার্টিফিকেট দেয়, সে বাড়ি গেলে বিএনপি করে তারে মেরে ফেলবে। তো এই কারণে কি পলিটিক্যাল আসেন দেয় এইভাবে তারা। তো এইভাবে আপনি রাজনীতি করবেন? ওকে, এই কথাটা সত্য অথবা মিথ্যা এর ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার। কিন্তু জনাব তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল, এ তো কোনো সাধারণ মানুষ না, এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে, ওই তাজুল। এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে, এভাবে অসম্মান করে, আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো, বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমিই আছি। বিষয়টা কি তাই? আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল? করেছেন কিছু? আপনি বলেন নাই, কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে, কিছু বলা যাবে না। মির্জা ফখরুল, আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন? মির্জা ফখরুল এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার, ভারতের এনএসজির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে, তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো, গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে,
ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য। মির্জা ফখরুল, আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনি কি আজ অবধি 5ই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন, আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল, একবারও বলেছেন? আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে, সংস্কার আগে নির্বাচন, সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে। আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনার নির্বাচনের এত, আপনি নিজে জানেন না যে গত 53 বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে? অযোগ্য, অথর্ব, অদূরদর্শী, অসৎ, নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত 53 বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি, এটা আপনি জানেন না? তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই, সংস্কারের দরকার নাই। কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে, আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্টও না, আমি কোন জার্নালিস্টও না, আমি কোন বিখ্যাত না, আমি সাধারণ একজন মানুষ। যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম, আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন। এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন চান না। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনি এক মুখে আপনি কত কথা বলেন, একটা মুখে আপনি কত কথা বলেন। আপনি বলছেন আপনি বলেন নাই, আপনি বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই, আপনি এটা বলছেন তো? বিএনপি নির্বাচনের কথা বলে নাই সংস্কারের আগে, আপনি এটা বলছেন না? আপনি শিওর মির্জা ফখরুল? আপনি শিওর যে বিএনপি সংস্কারের কথা মানে নির্বাচন আগে চায় নাই, সংস্কারের পরে? শুনেন, এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার, ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলতো, এরা সংস্কার সংস্কার বলতো। আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা, তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টের সংস্কার। এর বাইরে আবার কিসের সংস্কার? এর বাইরে কোনো সংস্কার নেই। সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে, মতামত নিয়ে হবে। মির্জা ফখরুল, এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে? শব্দ তো দুইটা না, বিএনপি আর বিজেপি, খালি জেটা বাদ, রাইট? এই লোকটা কি করে? বিএনপি করে না বিজেপি করে? এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ, আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় না, আপনি এইমাত্র বলছেন না? আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না, রাইট? এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে? বিএনপি বিজেপি, এই লোকটা কি করে? তো এই লোকটা যদি এই কথা বলে থাকে, আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার? ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল, আপনার বয়স নিয়ে আমি খোঁটা দেব না, কিন্তু আপনার কি দিস ইজ দ্য আর্লি সাইন অফ আলজাইমার অর পার্কিনসন অর সামথিং এলস? এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না। বিএনপির কিছু বেশ্যাল নেতা আছে, বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে, তার ভিতরে আপনি একজন, মির্জা আব্বাস একজন। ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা
মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সানা ওবায়েদ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রমিন ফারহানা। আপনাদের যখন নৈতিকতা থাকে না, আপনারা নীতি কথা শোনান। আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন, আমি জেকব মিল্টন কি বলেছি। আপনাদের সম্পর্কে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে? আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি করে নাই মির্জা ফখরুল। মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না। মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই। আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই। আব্দুল আউয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই। সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই। আপনি, আপনার ভাই এখন ঠাকুরগাঁয়ে বৈশা বৈশা আপনার নাম বেচা, এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন নাই। এখন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল শুয়োরের বাচ্চা বলার, মির্জা ফখরুল, আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে, একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে, একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, সচেতনভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন, আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বলবে না, আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না, আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে। আমার মতো জেকব মিল্টন আপনার পা ছুঁয়ে কদমবুসি করবে। ঘরে ঘরে জেকব মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে, ইজ্জত করবে। কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফ্যাসাদ পড়া, মুখোশ পড়া শিক্ষিত, মুখোশ পড়া দেশপ্রেমিক, মুখোশ পড়া রাজনীতিবিদ, মুখোশ পড়া খুনি, মুখোশ পড়া চোর, মুখোশ পড়া ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন, তখনও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে, এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর স্যার ডাকবে না, আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে, আপনাকে শুয়োরের বাচ্চা ডাকবে, আপনাদেরকে ভারতীয় খানকি ডাকবে। যেদিন আপনি মির্জা ফখরুল ভারতীয় দালালি বাদ দিবেন, বাংলাদেশের রাজনীতিবিদরা, শুধু আপনি না, রাজনীতিবিদ নামধারী প্রত্যেকটা মানুষ যে যেই ধর্মেরই হোক না কেন, তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে, আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য, আপনাদের ছবি গলায় ঝুলিয়ে হাঁটার জন্য, আপনাদেরকে ইজ্জত করার জন্য। আর যদি আপনার মতো ভণ্ড রাজনীতিবিদ জন্মায়, আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায়, মির্জা আব্বাসের মতো চোর জন্মায়, মির্জা আব্বাসের মতো খুনি জন্মায়, মির্জা আব্বাসের মতো 2 টাকার বেশ্যার দালাল জন্মায়, তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না।
কিন্তু আমি এক বাংলাদেশের দালাল, বাংলা মায়ের দামাল ছেলে, আমি জেকব মিল্টন। আমি যদি শুয়োরের বাচ্চা বলে থাকি, আমি ডিকশনারিতে খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে, আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেয়ার। আপনি সৃজনশীলতার কথা বলেছেন, অপসাংবাদিকতার বলেছেন, সাংবাদিকতার কথা। যারা অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন? মাসুদ কামালের মতো বিশ্বাসকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? শ্যামল দত্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? প্রথম আলোর মতি মিয়ার মতো ভারতীয় বেশ্যা, তাকে নিয়ে কতদিন বলেছেন মিথ্যাচারিতা নিয়ে? মাহফুজ আনামের মতো সামাজিক পতিতাকে নিয়ে আপনি কতদিন বলেছেন? কোনদিন বলেন নাই, কোনদিন বলেন না। মির্জা ফখরুল, আপনি পা চাটায় গুরুজন ব্যক্তি, পা কিভাবে চাপতে হয়, হাসিনার কোলে বসে কত টাকা বানাতে হয়, সময় মতো হাজতে কিভাবে ঢুকতে হয় আন্দোলনকে এড়ানোর জন্য, আপনি ওই ব্যক্তি মির্জা ফখরুল। আপনার ভাই দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে। আপনার ভাই লোকজনদেরকে বলে, আরে আমি এখন মালাউনদের রক্ষা করতেছি, আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি তা জানি। আমেরিকা থেকে 2007-এ ডিপোর্ট হইয়া লাত্তি খেয়ে বাইরে গেছে আপনার ওই ভাই, তাই না? এটা নিয়ে আরেকদিন কথা বলি। মির্জা ফখরুল, আমাকে একটা সুযোগ দেন। মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী, আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করার। Allow me to respect you. Allow me to love you. Allow me to portray you as a good human being. Once you become a responsible and a pragmatic leader with the patriotism, once you become successful to act as a patriot and do something for the sake of our motherland, I, Jacob Milton, promise I will pay utmost respect to anyone and everyone who is willing to sacrifice their life for the sake of the existence of my motherland, Bangladesh. Even if my own family member become involved against the interest of my motherland, Bangladesh, those individuals are not my relative, not my brother, not my sister. There is only one option. We have only one identity. We are Bangladesh. By all means, we have to protect the interest of my motherland, Bangladesh. If anyone goes against the interest of my motherland, Bangladesh, I would call them swine. I would call them a prostitute. I would call them anything and everything. আপনারা যদি আমার গালি পছন্দ না করেন, তবে চরিত্রের বদল করুন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামী শুক্রবার দিন অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে আমি চেষ্টা করব টাইমলি হাজির হয়ে আমার বাংলা মায়ের পক্ষে কথা বলার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সাথে আমার আবার দেখা কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।